আমার স্বামী কয়েকদিন ধরে রোজ সময় পেলেই জানালা খুলে নিচে পাশের বাড়ির উঠানের দিকে তাকিয়ে থাকে। প্রথম প্রথম আমি সেটাকে স্বাভাবিক ঘটনা বলে মনে করে ব্যাপারটা খুব একটা আমলে নিইনি। কিন্তু সেটা যখন আমার চোখের সামনে ঘন ঘন হতে লাগল, তখন আর নিজের কৌতূহল চেপে রাখতে পারলাম না। খুব জানার ইচ্ছে হতে লাগল ঘটনাটা আসলে কি। আমার স্বামী মারুফ নিচে তাকিয়ে পাশের বাড়িতে কি এমন জিনিস অমন অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখে, তা জানতে স্বামীর বিরুদ্ধে আমি তলে তলে গোয়েন্দাগিরি শুরু করলাম। কখন সে জানালার সামনে গিয়ে দাঁড়ায় তাই লক্ষ্য করতে থাকলাম। ইচ্ছে আছে ঠিক তখনই গিয়ে তাকে জিজ্ঞেস করব, কি দেখো অমন করে। এরপর থেকে দুদিন ধরে সে অফিসের কাজে অনেক ব্যস্ত হয়ে পড়ল। তার জন্যই হয়তো জানালার কাছে যাওয়ার সময় পাচ্ছে না সে। আমি যে তাকে নজরে রাখছি তা কিন্তু মোটেই বুঝতে দিলাম না। সেও এই সম্বন্ধে কিছু আন্দাজ করতে পারল না। এ বাড়িটা ৩ তলা আর পাশের বাড়িটি হাফ বিল্ডিং, টিনের চৌচালা বিশিষ্ট ঘরবাড়ি। মাঝখানে মোটামুটি ভালোই বড়সড় একটা কাঁচা উঠোন। সেখানে প্রায়ই আমি দেখতে পাই বিভিন্ন ঘরের ভাড়াটিয়ারা কাপড় চোপড় শুকাতে দেন। শীতের দিনে ভাড়াটিয়াদের বউ ঝিয়েরা ঘরের বাইরে এসে উঠানে রোদ পোহাতে বসে থাকে। ৩ তলা থেকে তা ভালো করেই দেখতে পাওয়া যায়। পাশের বাড়ি হলেও এ বাড়ি ও পাশের বাড়ির মধ্যে রাত আর দিন তফাত। ওখানে সব নিম্নবর্গের মানুষ বসবাস করে, আর এখানে সমাজের উঁচু শ্রেণীর মানুষ। যার পর নাই তাদের ও আমাদের সমাজ এক হলেও অঘোষিতভাবে তা আলাদা। দেখা হলে সাধারণ কুশলাদি বিনিময়ের মাধ্যমেই তা শুধু একটুখানি সৌহার্দ্যপূর্ণ। নয়তো এ বাড়ির সবাই পাশের বাড়ির মানুষদের এড়িয়ে চলতেই বেশি পছন্দ করে। এ বাড়ির মানুষ ও বাড়িতে যায় না বললেই চলে। কিন্তু ও বাড়ির অনেক ভাড়াটিয়া ঠেকাবে ঠেকায় এ বাড়িতে কালেভদ্রে আসে। আর পাশের বাড়ির মালিক তিনি থাকেন ঢাকায়। তিনি অবশ্য এ বাড়ির মালিকের অনাত্মীয় হলেও আত্মীয়ের অধিক অধিকার রাখেন। সপ্তাহখানেক পরে হঠাৎ করে একদিন আমার সামনে সুযোগ এসে গেল। মারুফকে দেখলাম জানালার কাছে দাঁড়িয়ে আছে। সেই অবস্থায় তাকে দেখে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি গো, তুমি নিচের দিকে তাকিয়ে প্রতিদিন কি দেখো? আমার স্বামী স্বাভাবিকভাবে বলে, কই কিছু না তো। আমি তার কথা বিশ্বাস করতে পারলাম না। পুরুষ মানুষের চোখ দুটি কিসের দিকে বেশি আকৃষ্ট হয় তা তো আর আমাকে কারও বলে দিতে হবে না। আমি তা ভালো করেই জানি। তাই স্বামীর সরল কথা আমি এত সহজে মেনে নিতে পারছি না। অবশ্য পাশের বাড়িতে অমন কেউ নেই যে আমাকে টেক্কা দিতে পারে। আর ওরা তো অনেক দিন ধরেই সেখানে আছে। আগে তো কখনো এমন স্বভাব ছিল না আমার স্বামীর। তবে হঠাৎ করে কি এমন দেখার জিনিস গজালো সেই বাড়িতে, তা আমাকে জানতেই হবে। মনে মনে ভাবলাম, নিশ্চয়ই নিচের সেই বাড়িতে দেখার মতো কিছু একটা অবশ্যই আছে। নইলে প্রতিদিন সে একই রুটিন মেনে চলছে কেন? সেদিন থেকে আমার স্বামী জানালার কাছে কম যায়। আমিও তাই সবসময় একটা চোখ সেদিকেই রাখি। কিন্তু এখন আর ওকে জানালার কাছে বেশি বেতে দেখি না। বুঝতে পারলাম বোকামি করে ফেলেছি। জিজ্ঞেস না করে পিছনে দাঁড়িয়ে উকি দিয়ে দেখলেই সব আমার কাছে পরিষ্কার হয়ে যেত। এখন আমার স্বামী নিশ্চয়ই সাবধান হয়ে গেছে। তাকে ধরা এখন কি আর আমার পক্ষে এত সহজ হবে? জানি সেই রকম কিছু হলে মোটেই সহজ হবে না। কিন্তু আমিও হাল ছাড়বার পাত্রী নই। বিয়ের পরে মা আমাকে পৈপি করে বলে দিয়েছেন, শোনো মা, পুরুষ মানুষকে কখনো চোখের আড়াল করতে নেই। তবে দেখবি কই না কই গিয়ে একটা না একটা অঘটন ঘটিয়ে ছাড়বে। মায়ের কথাটি কিন্তু আমি কখনো ভুলি না। এই পুরুষ মানুষগুলো ছাড়া গরুর মতো। সুযোগ পেলেই অন্যের খেতে গিয়ে মুখ দিয়ে বসবে। অন্যের ফসল নষ্ট করবে। তারপর গেরস্তের জরিমানা দিয়ে অপমান অপদস্থ হতে হবে। হে প্রতিপন্ন হয়েও গরুটাকে ঠিক মায়ার কারণে ঘরে নিয়ে আসতে বাধ্য হতে হবে। এমন ঘটনা হবার আগেই কিন্তু ভালো গেরস্তের সাবধানে থাকা ভালো। তাই আমিও ভালো গেরস্তের মতো সাবধানে থাকি। স্বামীকে যথাসম্ভব চোখের দৃষ্টিতে বেঁধে রাখার চেষ্টা করি। একদিন আমার স্বামীকে বললাম, টুকিটাকি কিছু জিনিসপত্র কেনার দরকার, চল মার্কেটে যাই। আমার স্বামীর শরীর ভালো নয় বলে আমাকে একাই মার্কেটে যেতে হলো। তাই বাধ্য হয়ে তাকে ঘরে রেখে মার্কেটে গিয়ে এটা সেটা কিনে তাড়াতাড়ি ফিরে এসে দেখি ঘরের দরজা খোলা। আমিও আর ডাক না দিয়ে আস্তে আস্তে ঘরের ভিতর প্রবেশ করলাম। এদিক সেদিক খুঁজে তাকে সন্দেহ করা জায়গায় গিয়ে খুঁজে পেলাম। জানালার শিক ধরে পাশের বাড়ির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আজ আর আগে সেই ভুল করলাম না। চুপিসারে তার পিছনে গিয়ে নিচে উকি দিয়ে দেখলাম দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে।
আরে পাশের বাড়ির উঠানের মাঝখানে দাঁড়িয়ে আছে অনেক সুন্দরী একটা মহিলা, আর আমার স্বামী তার দিকেই অমনভাবে তাকিয়েছিল। মহিলাটিও নির্লজ্জ দৃষ্টিতে আমার স্বামীর দেখা তাকিয়েছিল। দৃশ্যটা দেখে হঠাৎ আমার মাথাটা চক্কর দিয়ে উঠল। মারুফের গায়ে পড়ে যাচ্ছিলাম প্রায়, কিন্তু জানালার শীট ধরে নিজেকে সামলিয়ে নিলাম। তাই দেখে মারুফ চমকে উঠে জিজ্ঞেস করে, তুমি কখন কোনো সময় এলে? দরজাকে খুলে দিল। আমি বললাম, তুমি কোনো কথা বলবে না আমার সাথে? নিচে তাকিয়ে দেখলাম নিচের উঠানে এখনো নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে সেই সুন্দরী মহিলা। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। ওদিকে তাকিয়ে চোখের জল ফেলে বললাম, ছি। জানি না তিনি শুনতে পেলেন কিনা, তবে আমার মুখ ও বলার ভাব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সেখানে তার প্রতি ঘৃণা ছাড়া আর কিছুই ছিল না। আমার স্বামী আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু আমি তার কোনো কথা শুনতে রাজি হলাম না। সেদিন থেকে 1 সপ্তাহ ধরে 2 জন 2 বিছানায় থাকি। স্বামীর সব কাজ নীরবে করে যায়, কিন্তু কথা বলতে মন চায় না। ভাবি আমার স্বামীর এমন স্বভাব, আমি কখনো স্বপ্নেও তা ভাবতে পারি না। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। সে মানুষটা মোটেও খারাপ নয়, হয়তো চোখের নেশায় পড়ে গিয়েছিল। এখন আর কতদিন ধরে জানালার ধারে কাছেও যায় না সে। হয়তো নিজের ভুল এখন সে বুঝতে পেরেছে। আর আমি বা নিজের স্বামীকে শুধু শুধু একা দোষী ভাবছি কেন? ওই মহিলা যদি অমন রূপের থালা হাতে নিয়ে ঘুরেন, তবে সেই দিকে কোনো পুরুষের দৃষ্টি না পড়বে? ভাবলাম একদিন গিয়ে কয়েকটি কথা ওনাকে ভালো করে শুনিয়ে আসব। বলবো এভাবে পর পুরুষের দিকে তাকিয়ে না থেকে নিজের মানুষটার দিকে নজর দিক। যদি তাতেও তৃপ্তি না হয়, তবে ব্যবসা খুলে বসলেই তো হয়। তখন নিশ্চয়ই তার হুঁশ হবে। তবে যদি তার সম্মান বলে কিছু থেকে থাকে? আজ মনে মনে সিদ্ধান্ত নিলাম স্বামীর সাথে ঝগড়া মিটিয়ে ফেলব। তাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গুছিয়ে নিলাম। মারুফ বসে বসে টিভি দেখছে। আমি তো তার সাথে কথা বলি না, তাই টিভিতে এটা সেটা দেখেই সে এখন সময় কাটায়। আর সকাল হলে তো অফিসে যাওয়ার ব্যস্ততা শুরু হয়ে যায়। নিজেকে আয়নার সামনে ভালো করে আরও একবার দেখে নিয়ে তারপর ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেলাম। ভাবছি চুপিসারে কাছে গিয়ে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে চমকে দেব। ড্রয়িং রুমে টিভি চলছে, কিন্তু মারুফ সেখানে নেই। সে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাকে সেখানেই পিছন থেকে জড়িয়ে ধরে বলতে চাই, চলো ঝগড়া ঝামেলা আর নয়। কিন্তু হঠাৎই মারুফ পকেট থেকে কিছু একটা বের করে জানালা দিয়ে নিচে ছুঁড়ে দিল। আমি তৎক্ষণাৎ জিজ্ঞেস করলাম, তুমি কি ছুঁড়ে দিলে? চিঠি মানে প্রেমপত্র? মারুফ আমার দিকে তাকিয়ে বলে, কিছু না। তবে শায়মা, তোমার মাথাটা শীঘ্র নষ্ট হতে চলেছে। বাজে চিন্তা বাদ দাও। আমি তার কথা বিশ্বাস না করে কাছে গিয়ে নিচে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। ভাবলাম আমার চোখের ভুল হবে হয়তো। মারুফকে জড়িয়ে ধরে বললাম, আমি ঠিক করেছি আজ থেকে তোমার সাথে আর ঝগড়া করব না। তুমিও আমার মনে কষ্ট লাগে এমন কাজ করো না প্লিজ। মারুফ হেসে বলে, ঠিক সিদ্ধান্ত নিয়েছ। আমি কখনোই এমন কাজ করব না কখনো, যাতে তুমি কষ্ট পাও। সেদিন আমরা অনেক সুখেই রাত্রি যাপন করলাম, কিন্তু পরদিন জানালার কাছে একটা 5 টাকার নোট পড়ে আছে দেখে তুলে নিলাম। বুঝতে পারলাম কালকে মারুফ জানালা দিয়ে তবে টাকা ছুঁড়ে মেরেছে। তাড়াহুড়ো করে একটা হয়তো পড়ে গিয়েছিল। টাকাটা তুলে নিয়ে রেখে দিলাম। রাতে বাসায় ফিরে এলে 500 টাকার নোটটি মারুফের হাতে দিয়ে বললাম, সকালে পেলাম জানালার কাছে পড়েছিল। মারুফ বলল, তুমি পেয়েছ, তোমার কাছেই রেখে দাও। আমি টাকাটা ওর হাতে তুলে দিয়ে বললাম, আমার এই মাসের হাত খরচের টাকা প্রায় সবই জমা হয়ে আছে। মারুফ আর কিছু না বলে টাকা পকেটে ঢুকিয়ে নেয়। মাসখানেক ভালোই কাটল আমাদের, কিন্তু হঠাৎই সবকিছু যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। আমি শুধু দেখে কষ্টে পেলাম, কিছু করতে পারলাম না। প্রতিদিনের মতো ঘরের টুকিটাকি জিনিসপত্র গুছাতে গুছাতে হঠাৎ সেই জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। নিচের দিকে চোখের দৃষ্টিটা না চাইতেও চলে গেল। এমন দৃশ্য নিজের চোখে দেখতে হবে তা কল্পনাও করতে পারিনি আমি। আমার স্বামী সেই মহিলার ঘরে প্রবেশ করছে। কেউ দেখার আগেই আমি জানালা থেকে মুখটা সরিয়ে নিলাম। আজকে এই দৃশ্য দেখতে পেয়েও আমার মাথা চক্কর দিয়ে উঠল না, কারণ প্রচণ্ড ঘৃণার সৃষ্টি হয়েছে আমার হৃদয়ে। এই সংসারে আমি আর থাকতে চাই না। খুব স্বাভাবিকভাবেই নিচে নেমে এলাম। তারপর পাশের বাড়ির ভিতরে প্রবেশ করে সেই ঘরের সামনে এসে দাঁড়ালাম।